আপনারা দেখছেন আপনাদের প্রিয় বাংলা ডিজিটাল সংবাদ চ্যানেল রোজ বাংলা। আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ সংবাদগুলি আপনাদের কাছে আমরা পৌঁছে দেব। জুড়ে থাকুন শেষ পর্যন্ত, দেখতে থাকুন আপনাদের প্রিয় চ্যানেল রোজ বাংলা। যারা প্রথমবারের জন্য আমাদের সংবাদ দেখছেন, আমাদের চ্যানেলে প্রথমবারের জন্য এসেছেন, তাদেরকে একটা রিকোয়েস্ট রাখছি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করবেন আমাদের খবরগুলি, সংবাদগুলি প্রত্যেকদিন সবার প্রথমে দেখবার জন্য। 1 মাস হয়ে গেল আরজিকর কাণ্ডের, এবার পুজোয় ফিরুন, উৎসবে ফিরে আসুন আন্দোলন ছেড়ে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আর্জি নিয়ে নতুন করে ক্ষোভের জন্ম পশ্চিমবাংলা জুড়ে, পাল্টা এলো হুঁশিয়ারি। সোমবার 1 মাস পূর্ণ হলো আরজিকর কাণ্ডে নির্যাতিতার মৃত্যুর। এই দিনই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানালেন, 1 মাস তো হয়ে গেল, আমি অনুরোধ করব পুজোয় ফিরে আসুন, উৎসবে ফিরে আসুন। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এই মন্তব্য নিয়ে আপাতত শুরু হয়েছে তীব্র সমালোচনা গোটা বাংলা জুড়ে। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানিয়েছেন, মুখ্যমন্ত্রী নিজেকে কি মনে করেন? গোটা রাজ্যের মানুষ কি ওর দলের চাকর বাকর নাকি? উনি ঠিক করে দেবেন মানুষ কখন আন্দোলন শেষ করবে, সেখানেই থেমে না থেকে সুকান্তবাবু আরও বলেন, গোটা বাংলা ভারাক্রান্ত, জীবনে কখনো যে মা মিছিলে হাঁটেননি তিনিও পথে নেমেছেন। নির্যাতিতাকে সকলে কন্যা, নিজের মা সহোদরা মনে করে আন্দোলনে নেমেছেন। মুখ্যমন্ত্রীর উচিত সমব্যথী হয়ে রাজ্যের মানুষকে সমবেদনা জানানো, তা না করে আন্দোলনকে ভয় পেয়ে তিনি মানুষকে পুজোর আনন্দে মেতে উঠতে বলছেন, এটা নিন্দনীয়। আরজিকর কাণ্ডের প্রতিবাদে যেই সমস্ত পুজো কমিটিগুলি রাজ্য সরকারের দেওয়া টাকা নেবে না, তাদের না দিয়ে ওই টাকা অন্যদের দেওয়া হবে বলে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসককে নির্মমভাবে ধর্ষণ করে খুনের ঘটনার প্রতিবাদে উত্তাল দেশ। এই ঘটনার জেরে রাজ্য সরকারের তরফে দেওয়া পুজোর অনুদান ফিরিয়ে দেওয়ার ঘোষণা করেছে বেশ কিছু পুজো কমিটি। অনুদান ফিরিয়ে দেওয়া নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সোমবার নবান্নে আয়োজিত প্রশাসনিক বৈঠকের প্রথমেই পুজোর বিষয়ে নিজের মতামত জানান মমতা ব্যানার্জি। তিনি বলেন, যেই সমস্ত পুজো কমিটি সরকারি অনুদান নেবে না, তাদের বাদ দিয়ে নতুন পুজো কমিটিদের ওই অনুদান দিয়ে দেওয়া হবে। মমতা ব্যানার্জি দিন জানিয়েছেন, পুজোর টাকা নিয়ে এবার অতিরিক্ত কিছু আবেদন আমাদের কাছে এসেছে। সবাইকে হয়তো সাহায্য করতে পারবো না। 450 কোটি টাকা খরচ হয় ক্লাবগুলিকে দেবার জন্য। সেই টাকা মঙ্গলবার আজ থেকে দেওয়া শুরু হবে বলে জানিয়েছেন মমতা ব্যানার্জি। তিনি আরও বলেন, যদি কেউ টাকা না নিতে চান ঠিক আছে, নতুন যে লিস্ট এসেছে বা আবেদন করেছেন তাদের ওই টাকা দিয়ে দেওয়া হবে। আরজিকর কাণ্ড নিয়ে এবার প্রবল বিতর্কে সৌরভ গাঙ্গুলির পত্নী ডোনা গাঙ্গুলি জানালেন, রেপ টেপ সব জায়গায় হয়। আরজিকর মেডিকেল কলেজে তরুণী চিকিৎসককে নির্মমভাবে ধর্ষণ এবং খুনের ঘটনায় ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলির মন্তব্য ঘিরে ইতিমধ্যে বিতর্কের সৃষ্টি হয়েছিল। এবার আরজিকর কাণ্ড নিয়ে সৌরভ পত্নী নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়ের একটি মন্তব্য ঘিরে শুরু হলো শোরগোল। সোমবার পূর্ব বর্ধমানের সংস্কৃতি লোকমঞ্চে স্থানীয় বিধায়ক খোকন দাসের উদ্যোগে নৃত্য উৎসবের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডোনা গাঙ্গুলি। সেখানে তিনি জানিয়েছেন, ডাক্তারদের তো কাজে যোগ দিতেই হবে, কারণ বহু মানুষ চিকিৎসা পাচ্ছেন না, বহু লোক মারা যাচ্ছে। এরপরে নৃত্যশিল্পীর সংযোজন, রেপ টেপ তো সব জায়গাতেই হয়, কিন্তু বাংলার মতো এত প্রতিবাদ কোথায় হচ্ছে? প্রসঙ্গত এর আগে আরজিকর কাণ্ডকে বিচ্ছিন্ন দুর্ঘটনা বলে দাবি করেছিলেন সৌরভ গাঙ্গুলি। নিন্দার মুখে পড়ে তিনি অবশ্য দাবি করেন তার বক্তব্যের ভুল ব্যাখ্যা হচ্ছে। এবার বিতর্কে জড়ালেন সৌরভ গাঙ্গুলির পত্নী ডোনা গাঙ্গুলি। আরজিকর কাণ্ডের প্রতিবাদে রাজ্যে শুরু হচ্ছে এবার বিবেক জাগরণ যাত্রা। আরজিকর কাণ্ডের প্রতিবাদে বুধবার কলকাতায় রাস্তায় হাঁটছেন মিঠুন চক্রবর্তী। আরজিকর কাণ্ডের প্রতিবাদে বুধবার কলকাতার রাস্তায় হাঁটবেন মিঠুন চক্রবর্তী, থাকবেন চিকিৎসক কুণাল সরকার, সুকুমার মুখোপাধ্যায়, বিক্রম সরকার সহ আরও অনেকে। বুধবার শহরের বুকে ওই বিবেক জাগরণ যাত্রায় অংশ নেবেন তারা। কর্মসূচির উদ্যোক্তারা জানাচ্ছেন, স্বামী বিবেকানন্দের আদর্শকে স্মরণ করেই এই মিছিলের ডাক দিয়েছেন তারা। প্রসঙ্গত 1893 সালের 11 সেপ্টেম্বর আমেরিকার শিকাগো শহরে স্বামী বিবেকানন্দ সারা পৃথিবীর বিবেকের জাগরণ ঘটিয়েছিলেন। অথচ আজ 131 বছর পরে তার নিজের শহর কলকাতাতেই বিবেকের দংশনে নিত্য ক্ষতবিক্ষত হচ্ছে মানুষ। আরজিকর হাসপাতালে চিকিৎসককে খুনের ধর্ষণের ঘটনা নাড়িয়ে দিয়েছে গোটা সমাজের মনুষ্যত্বকে। তাই প্রতিবাদ হিসেবে শিকাগো বক্তৃতার দিনে এই কর্মসূচির আয়োজন করছেন তারা। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে আসছে বড় খবর, পুণ্যার্থীদের
কপ্টারে এবার কর কমে হচ্ছে মাত্র 5%। স্বাস্থ্য বিমায় কমছে জিএসটি, ক্যান্সারের ঔষধে অনেকটাই স্বস্তি। স্বাস্থ্য বিমার 18% জিএসটি এবার কমছে। ঘরে বাইরে প্রবল চাপের মুখে এই ইস্যুতে পিছু হটতে বাধ্য হলো নরেন্দ্র মোদীর কেন্দ্রীয় সরকার। যদিও তা কতটা কমবে নাকি সম্পূর্ণটাই মুকুব করা হবে সেই সিদ্ধান্ত নেওয়া হবে জিএসটি পরিষদের পরবর্তী বৈঠকে। যে বৈঠক অনুষ্ঠিত হবার কথা রয়েছে আগামী নভেম্বর মাসে। সোমবার ছিল জিএসটি কাউন্সিলের বৈঠক। সেখানে ঠিক হয়েছে ক্যান্সারের ঔষধের জিএসটি 12% থেকে কমিয়ে 5% করা হচ্ছে। যদিও বিরোধী শাসিত রাজ্যগুলির অর্থমন্ত্রীদের দাবি ছিল ক্যান্সার ঔষধকে সম্পূর্ণ জিএসটি মুক্ত করা হোক। পাশাপাশি পুণ্যার্থী এবং পর্যটকদের শেয়ার হেলিকপ্টার পরিষেবায় জিএসটি 18% থেকে কমিয়ে 5% করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এদিন। নোনতা খাবারের ক্ষেত্রে জিএসটি কমে হচ্ছে 12%। স্বাস্থ্য বিমার প্রিমিয়ামে 18% কর বসানো নিয়ে বিভিন্ন মহলে অসন্তোষ দেখা দিয়েছিল। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে চিঠি দেন কেন্দ্রীয় পরিবহন মন্ত্রী নীতিন গাডকারি। পরে একই আর্জি জানিয়েছিলেন পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ফলে অবশেষে স্বাস্থ্য বিমার ওপর থেকে জিএসটির পরিমাণ অনেকটাই কমাতে চলেছে কেন্দ্রীয় সরকার। তবে স্বাস্থ্য বিমা বা জীবন বিমার ওপর থেকে 18% জিএসটি কমিয়ে 5% করা হবে নাকি পুরোপুরি জিএসটি মুকুব করা হবে সেই সিদ্ধান্ত এখনও চূড়ান্ত হয়নি। রাজ্যের চাকুরি প্রার্থী কর্মপ্রার্থীদের জন্য বড় সুখবর। রাজ্য পুলিশে 494টি শূন্যপদে সাব ইন্সপেক্টর নিয়োগ বিজ্ঞপ্তি পুজোর আগেই। রাজ্য পুলিশের সশস্ত্র বাহিনীতে অতিরিক্ত 494 জন সাব ইন্সপেক্টর বা এসআই নিয়োগ করা হবে। সোমবার এই সংক্রান্ত একটি লিখিত নির্দেশিকা জারি করল নবান্ন। প্রসঙ্গত কয়েকদিন আগেই এক বৈঠকে এই নিয়োগের জন্য রাজ্য মন্ত্রিসভা ছাড়পত্র দেয়। তারপর নিয়োগের লিখিত নির্দেশিকা জারি করল রাজ্য পুলিশ। রাজ্য পুলিশের একটি সূত্র জানাচ্ছে সমস্ত কিছু ঠিকঠাক থাকলে পুজোর আগেই এসআই বা সাব ইন্সপেক্টর নিয়োগের বিজ্ঞপ্তি জারি হবে। এ রাজ্যের সমস্ত জেলার এবং পুলিশ জেলার পাশাপাশি জিআরপি সহ মোট 40টি ইউনিটে মোট 494 জন এসআই নিয়োগ করা হবে। নবান্ন সূত্রে জানা যাচ্ছে রাজ্য পুলিশের ডিরেক্টরেটের পক্ষ থেকে সম্প্রতি এসআই নিয়োগের জন্য রাজ্য সরকারের কাছে একটি লিখিত প্রস্তাব পাঠানো হয়। নবান্ন তাতে সম্মতি দিয়েছে। চরম পুলিশি হেনস্থার প্রতিবাদ। পুজোর মুখে টানা 3 দিন রাজ্য জুড়ে ট্রাক ধর্মঘট। টানা 3 দিন চাক্কা জ্যামের ডাক দিলেন ট্রাক চালকরা। অভিযোগ, পণ্য পরিবহনের সময় পুলিশ এবং সিভিক ভলেন্টিয়াররা চরম হেনস্থা করছে ট্রাক ড্রাইভারদের। উপরন্তু বেশ কিছু জায়গায় অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে। এমনটাই অভিযোগ তুলে 7 দফা দাবি নিয়ে চলতি মাসেই টানা 3 দিন ট্রাক ধর্মঘটের ডাক দিলেন তারা। ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটর্স অ্যাসোসিয়েশনের তরফে জানানো হচ্ছে আগামী 11ই সেপ্টেম্বর থেকে 11ই সেপ্টেম্বর, 12ই সেপ্টেম্বর এবং 13ই সেপ্টেম্বর রাজ্য জুড়ে ট্রাক চালকদের চাক্কা জ্যাম বা ট্রাক ধর্মঘট টানা 3 দিন চলবে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আবেদনে সাড়া। যুদ্ধের মাঝেই প্রথমবার ভারতের মাটিতে পা রাখছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। হামলা পাল্টা হামলা, হানাহানি, মৃত্যু মিছিল সমস্ত কিছুই জারি। 2.5 বছর ধরে টানা যুদ্ধ চলছে ইউক্রেন রাশিয়ার মধ্যে। বরং যতদিন যাচ্ছে দুদেশের মধ্যে সংঘাতের ঝাঁজ আরও তীব্র হচ্ছে। গত অগস্ট মাসে কামানের গর্জনের মাঝেই শান্তির বার্তা নিয়ে ইউক্রেন পাড়ি দিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই দেশের প্রেসিডেন্ট জেলেনস্কিকে দিল্লিতে আসার আমন্ত্রণ জানিয়েছিলেন তিনি। এবার সেই আমন্ত্রণে সাড়া দিয়ে চলতি বছরের শেষে প্রথমবারের জন্য ভারত সফরে আসছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। উল্লেখ্য, কিছুদিন আগেই রাশিয়া সফরে গিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে আলিঙ্গন করা নিয়ে নরেন্দ্র মোদীকে তীব্র তোপ দেখেছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। কিন্তু এখন মোদী ম্যাজিকে মুগ্ধ তিনিও। অতীতের তিক্ততা ভুলে যুদ্ধ বন্ধে তার ভরসা এবার নরেন্দ্র মোদী। বিশ্লেষকদের মতে নরেন্দ্র মোদীর পরামর্শে যদি আলোচনায় বসে ইউক্রেন এবং রাশিয়া, তাহলে তা বিরাট কূটনৈতিক জয় হবে ভারতের। কারণ পুতিনের সঙ্গে নরেন্দ্র মোদীর সখ্যের কথা কারো অজানা নয়। এদিকে তিক্ততা ভুলে জেলেনস্কির কাছে এখন মোদী শান্তির দূত। ফলে ভারসাম্যের খেলা খেলে যদি দিল্লি এই যুদ্ধ বন্ধের পথ খুলে দিতে পারে, তাহলে তা বিভিন্ন দেশের কাছে তাৎপর্যপূর্ণ বার্তা বয়ে নিয়ে যাবে। অপরদিকে ভারতের মাটিতে শুরু হলো ভারত আমেরিকা যৌথ সামরিক মহড়া, যুদ্ধ অভ্যাস। সোমবার রাজস্থানের মহাজন ফিল্ড ফায়ারিং রেঞ্জে ফরেন ট্রেনিং নোডে শুরু হলো ভারত এবং আমেরিকার যৌথ সামরিক মহড়া, যুদ্ধ অভ্যাস। 20 বছরে পা দিল এই যুদ্ধ অভ্যাস। 9 থেকে 22 সেপ্টেম্বর 2024 পর্যন্ত চলবে এই যৌথ মহড়া।
যুদ্ধ অভ্যাস মহড়া 2004 সাল থেকে বার্ষিকভাবে অনুষ্ঠিত হয়ে আসছে, যা ভারতে এবং যুক্তরাষ্ট্রে আলাদা বছরগুলিতে অনুষ্ঠিত হয়। এবছর মহড়ার পরিসর উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। ভারতীয় সেনাবাহিনীর 600 জনের একটি দল প্রতিনিধিত্ব করবে রাজপুত রেজিমেন্টের একটি ব্যাটালিয়নে। ভারত এবং আমেরিকার এই যুদ্ধ অভ্যাস বা যৌথ মহড়ার লক্ষ্য হলো দুই পক্ষের সামরিক সক্ষমতা বৃদ্ধি করা, বিশেষ করে সন্ত্রাস বিরোধী কার্যক্রমে এবং জাতিসংঘের চ্যাপ্টার 7-এর অধীনে সাব কনভেনশনাল পরিস্থিতিতে। মহড়াটি অর্ধ মরুভূমি পরিবেশে পরিচালিত হবে। মহড়ার সময় কৌশলগত অনুশীলনে অন্তর্ভুক্ত থাকবে সন্ত্রাসী কার্যকলাপের যৌথ প্রতিক্রিয়া, যৌথ পরিকল্পনা, সম্মিলিত প্রশিক্ষণ, যা বাস্তব বিশ্বের সন্ত্রাস বিরোধী মিশন সফলতা পেতে সাহায্য করবে। ভারতের লোকসভা নির্বাচনের পর মানুষ আর বিজেপি আর নরেন্দ্র মোদীকে ভয় পাচ্ছে না, আমেরিকায় গিয়ে মন্তব্য করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। লোকসভা নির্বাচনের পর মানুষ বিজেপি আর দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ভয় পাচ্ছে না। আমেরিকার ডালাসে টেক্সাস বিশ্ববিদ্যালয়ে প্রবাসী ভারতীয়দের সামনে এমনই মন্তব্য কংগ্রেস নেতা রাহুল গান্ধীর কথায়, লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পর কয়েক মুহূর্তেই আমরা দেখলাম ভারতের কেউ আর বিজেপি কিংবা প্রধানমন্ত্রীকে ভয় পাচ্ছে না। রাহুল এও দাবি করেন যে লোকসভা নির্বাচনের ফলাফলে তার নিজের কিংবা কংগ্রেসের জয় হয়নি, মানুষের ইচ্ছার জয় হয়েছে। রাহুল গান্ধীর বক্তব্যে এসেছে এদিন রাহুল গান্ধীর বক্তব্যে এসেছে আরএসএস প্রসঙ্গ। আরএসএসের সঙ্গে কংগ্রেসের আদর্শগত ফারাকের কথা উল্লেখ করেছেন তিনি। আরএসএস বিশ্বাস করে ভারত আসলে একটি ধারণা, আর আমরা মনে করি ভারত হলো বহু ধারণার সমন্বয়। নিজের বক্তব্যের সমর্থনে ভারতের ভাষাগত, ভারতের ধর্মীয়, জাতিগত বৈচিত্র্যের কথা উল্লেখ করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। লোকসভা ভোটের প্রচারে বারবার দেশের সংবিধানকে রক্ষা করার কথা জানিয়েছিলেন রাহুল গান্ধী। সে প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, আমি সংবিধানকে তুলে ধরেছিলাম, মানুষ বুঝতে পেরেছিল আমি কি বলতে চেয়েছিলাম। প্রসঙ্গত 3 দিনের সফরে আমেরিকা গিয়েছেন রাহুল গান্ধী। রাহুলের সঙ্গে রয়েছেন ইন্ডিয়ান ওভারসিজ কংগ্রেসের চেয়ারম্যান শ্যাম পিত্রোদাও। আজ পশ্চিমবঙ্গের কোন জেলায় কেমন থাকবে আবহাওয়া? লেটেস্ট ওয়েদার রিপোর্টটি এক নজরে দেখে নিচ্ছি। আজকে উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলাতে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত চলবে। তবে আজকে উত্তরবঙ্গের কোনো জেলাতে ভারী অতি ভারী বৃষ্টিপাতের কোনো সতর্কবার্তা নেই। পরবর্তী 24 ঘন্টা বুধবার নাগাদ উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ার এই 3টি জেলায় বিক্ষিপ্তভাবে বিভিন্ন স্থান জুড়ে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি রেখেছে আবহাওয়া দপ্তর। অপরদিকে আজকে দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত চলবে। শুধুমাত্র পশ্চিম মেদিনীপুর জেলার কিছু কিছু স্থান জুড়ে বিক্ষিপ্তভাবে আজকে ভারী বৃষ্টিপাতের জন্য হলুদ সতর্কবার্তা জারি রেখেছে আবহাওয়া দপ্তর। পরবর্তী 24 ঘন্টা বুধবার নাগাদ দক্ষিণবঙ্গের উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর জেলার কিছু কিছু স্থান জুড়ে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা। বুধবার নাগাদ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে চলবে।